নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেপু গল্পের পঞ্চম পর্ব। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়াই তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে পটু কিছু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা কড়ি? পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেঁজেটি, তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেটে, হেরে গেলে আরও আনব। পরে সে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখেছিস? গেজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এত দূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া টাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলো তুলিয়া গেজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেজেটের দিকে চাহিয়া দেখে। সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাৎ থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতের টিপ বেশি। পটু বলিল, বারে, তা কেন? টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল, জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি কড়ি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে, খেললে কি ওই কড়ি নিয়ে বাড়ি যেতে পারবো? আবার 1 হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে ছোট্ট থলেটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলব না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলি শুদ্ধ হাতটা চাপিয়ে ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে, ছেড়ে দাও না আমায়, আমার হাত ছেড়ে দাও। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম। জেলে পাড়ার বলিষ্ঠ ও বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ যুঝিতে পারিবে? হাত হইতে কড়ির থলিটা অনেকক্ষণ কোনো ধারে ছিটকাইয়া পড়িয়াছিল। কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু যে খুশি না হইয়াছিল তাহা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিতে আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছ কেন? বারে, ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল,
কিন্তু পিছন হইতে কাহার ঘুষি খাইয়া অনেকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপু কাউকে এ কথা কখনো বলে নাই, দিদিকেও না। সেদিন সে দুপুরবেলায় বাবার অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে দেখিতে এবং খানিকটা বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি বা বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুচোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে নিয়ে ঘ্রাণ রইল। কেমন পুরনো পুরনো গন্ধ! মেটে রঙের পুরু পুরু পাতাগুলার এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই তাহার বাবার কথা মনে করাইয়া দেয়। অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাঁধাই মলাট, নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই রকম পুরনো বইয়ের উপরেই তাহার প্রধান মোহ। সেই জন্য সেই বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে যদৃচ্ছা বিচরণ করিতে পারে। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নিপু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই ঠিক দুপুরবেলায় কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে ও বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পুড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয়, সেই পুরনো পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পিছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা সে জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় কি করিয়া পায়? সন্ধান অবশেষে মিলিল। হিরুনাপিতের কাঁঠালতলার রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস, আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন 4 পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টি কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত নাড়িয়া চাড়িয়া বলিল, শকুনির ডিম, ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কারণ নাই।
সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2 আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, বলিল, 2 পয়সা দেব আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব, 1 টিনের কৌটো ভর্তি করি সব, এই এত বড় বড় সোনা কেটে, দেখবি, দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না। অনেক দরদস্তুর পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া আর 2টি পয়সা জোগাড় করিয়া দাম চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু করিও লইল। এই কড়িগুলো অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়, কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা? ডিমটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাহার প্রাণটা যেন ফুঁ দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। তারপর যেন একটু সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছল। সন্ধ্যার আগে একা একা নেড়াদের আম গাছটার কাটা গুঁড়ির ওপর বসে আসে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? আচ্ছা, সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারা যেখানে উঠিয়াছে ওখানে? সেই দিনই কি তাহার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতা পাকাইবার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের উপর হাঁড়ি কলসির পাশে গোঁজা ছেঁড়া খোঁড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া বলিল, ও মা, কিসের 2 বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা। তারপর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সমস্ত দিন খাইল না, রুদ্রমূর্তি কান্নাকাটি হই হই কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার কি কাণ্ড, ওমা এমন কথা তো কখনো শুনিনি। শকুনির ডিম নিয়ে নাকি মানুষ উড়তে পারে। ওই ওদের বাড়ির রাখাল ছোঁড়াটা তাকে বুঝি বলেছে, সে কোত্থেকে 2 কাকের না কিসের ডিম এনে বলেছে, এই নাও শকুনের ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর কি বলবো। কি যে করি এই ছেলে নিয়ে আমি। কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তাহা হইল তো সকলেই উড়িত। অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। এই গৌরবর্ণ সদানন্দ বৃদ্ধটি সামান্য একখানি খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাটার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, এসো, বসো। অন্য স্থানে অপু মুখচোরা, মুখ দিয়া কথা বাহির হয় না, কিন্তু এই সরল বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতোই। নরোত্তম দাসের কেহ নাই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতিয়া বৈষ্ণবের মেয়ে 2 বেলা কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। এ কথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়।
কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকট সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয় বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। নরোত্তম দাস বলেন, দাদু তুমিই আমার বালক গোরা, তোমায় দেখলে আমার মনে হয় দাদু আমার গৌরচন্দ্র তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ সরল ছিলেন। ওই রকম দিব্য ভাব মাখানো চোখ দুটি ছিল তাঁরও। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন। তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোটে দুখানি। দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, জানি তোমার হাতে এ বইয়ের অপমান হবে না। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তাহার কাছে তাহা তাজা মাটি, বিচিত্র পাখি ও গাছপালার সাহচর্যের মতোই অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে। দাদুর কাছে আসিবার আকর্ষণ তাই তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচুকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। বিছানায় সেগুলো সে রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে তাহাকে পড়িতে বসিতে হয়। ঘণ্টাখানিকের বেশি কোনোদিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতই যেন হইয়া গেল। পরে ছুটি পাইয়া সে খাইতে যায়, খাইয়া বিছানায় শুইয়া পড়ে। আর অমনি সে আজিকার দিনের সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া ওঠে। বিছানায় উপুড় হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ নেয়। একদিন চুপি চুপি দুর্গা বলিল, চড়ুই ভাতি করবি অপু? তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কলুই চণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায়। তাহার মাও যায়, কিন্তু আজকাল তাহাকে আর লইয়া যায় না। সেখানে সব নিজের নিজের জিনিসপত্র, অত উপকরণ তাহাদের নাই। বনভোজনে গিয়া আর সকলে বাহির করে কত কি জিনিস, ভালো চাল ডাল আলু ঘি দুধ। তাহার মা বাহির করে শুধু মোটা চাল, মটরের ডাল বাটা আর দু একটা বেগুন। পাশে বসিয়া ভুবন মুখুজ্জের সেচ ঠাকুরনের ছেলেমেয়েরা নতুন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায়। নিজের ছেলেমেয়ের জন্য তাহার মায়ের মন কেমন করে। তাহার অপু ওই রকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে বড় ভালোবাসে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওপরে খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা, আমি চাল ডাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারকেলের মালায় 2 পলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে তুলিয়া লইল। মাল মশলা বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া দিয়া বলিল, শিগগির যা, দৌড়ো অপু, সেইখানে রেখে দিয়ায়, দেখিস যেন গরু টুরুতে খেয়ে না ফেলে। চারিদিক বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুটুদের তালতলায় একটা ছোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। অপু মহা উৎসাহে শুকনো লতা কাটি কুড়াইয়া আনে। এই তাহাদের প্রথম বনভোজন।
অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে। না, খেলাঘরের বনভোজন, যা কতবার হইয়াছে। সেই রকম ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড় পোড়া ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে। বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াশার ফুল ধরিয়া অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে। চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। বিনি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদাসিধা। যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের একপাশে নিতান্ত সংকুচিতভাবে বাস করে, অবস্থাও ভালো নয়। বিনি সানন্দে দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। দুর্গা বলিল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুন জ্বলছে না ভালো। বিনি তখনই কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আরো আনবো? দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল দিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? দুর্গা ভাত নামাইয়া তেলটুকু দিয়া তাহাতে বেগুন ফেলিয়া দিয়া ভাজে। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে। অপুকে ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মধ্যে রং হচ্ছে, দেখেছিস অপু? ঠিক যেন মার রান্না করা বেগুন ভাজা, না? পুরো ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। তাহারও এখনো যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকার ভাত, সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে। শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিছু নয়। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে ইহারা ভুলক্রমে একেবারেই বাদ দিয়াছে, লবণের বালাই রাখে নাই। কিন্তু মহাতৃপ্তিতে তিনজনে কোষো আলুর ফল ভাতে ও পাঞ্চে আতপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাতির ভাত খাইতে বসিল। দুর্গার এই প্রথম রান্না, প্রথম এই বনঝোপের মধ্যে, এই শুকনো লতাপাতার রাশের মধ্যে খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া। খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয় ভয় বলিল, একটু তেল আছে দুর্গা দিদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলিল, অপু, ছুটে নিয়ে আয় একটু তেল। অপু বলিল, মাকে কি বলবি দিদি, আবারও বেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। যুগীর বামুন বলিয়া পাড়ার জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়। বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গেলাসটা দেখাইয়া বলিল,
আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না। দুর্গা বলিল, নে না বিনি, গেলাসটা নিয়ে খা না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা হবে না কিন্তু, আবার আর একদিন বনভোজন করব। কেমন তো, ওই কুল গাছটার ওপরে টাঙিয়ে রেখে দিই। অপু বলিল, হ্যাঁ, ওখানে থাকবে কি না? তোর মা কাঠ কুড়োতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে দিদি। একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে হাঁড়িটা দুর্গা রাখিয়া দিল। শুনছিলেন আহামাটির ভেপু গল্পের ৫ম পর্ব। আগামী পর্ব পরের দিন।